তাহলে কিন্তু তোমাদের শাস্তি দিবে। কালু, শুনলে তুমি? এই ব্যাঙ কি বলে? জলপরি নাকি আমাদের শাস্তি দিবে। এই শোন ব্যাঙ, তুই তোর মতো থাক আর আমাদের কাজে কোনো বাধা দিস না। আমরা এই পলিথিন গুলো এখানেই ফেলবো, দেখি তোর কোন জলপরি আমাদের কি শাস্তি দেয়। হে কি, নদীর এই অবস্থা কি করলো? আমার তো এখন সাঁতার কাটতে খুব অসুবিধা হচ্ছে। ব্যাং, তুমি তো এখানেই ছিলে, তুমি কি জানো কে এমন কাজ করেছে? এরপর ব্যাং জলপরীকে কালু কাকুলির সমস্ত কথা খুলে বলে। ওই কালু কাকুলিকে আমি পরে দেখে নিব, কিন্তু এখন যে এই নদী পরিষ্কার করতে হবে, আর তা না হলে যে আমি এভাবে সাঁতার কাটতে পারবো না, আর এভাবে তো নদীর মাছগুলো মরে যাবে। ঠিক তখনই সেই পথ দিয়ে টোনাটুনি উড়ে যেতেই জলপরি তাদের দেখে ফেলে। এই যে টোনাটুনি, একটু এদিকে আসো তো, আর এই পলিথিন গুলো সরাতে আমাকে একটু সাহায্য করো। এ কি জলপরি, তোমার নদী তো দেখছি পলিথিন দিয়ে নোংরা হয়ে গেছে। তুমি চিন্তা করো না, আমি আর টোনা এক্ষুনি এই পলিথিনগুলো পরিষ্কার করে দিচ্ছি। এরপর টোনাটুনি একটা করে পলিথিন নিয়ে নদীর কিনারে জমা করতে শুরু করে, আর এভাবেই তারা ধীরে ধীরে নদীটা পরিষ্কার করে ফেলে। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি, কিন্তু তোমরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছিলে? আজ যদি তোমরা এই পথ দিয়ে না যেতে, তাহলে তো আমি সাহায্যের জন্য কাউকেই পেতাম না। আসলে আমরা থাকার জন্য একটা আশ্রয় খুঁজছিলাম, কোথায় যে যাব কিছুই বুঝতে পারছি না জলপরি। হে কি, তোমাদের থাকার জন্য কোনো ঘর নেই? আমি এক্ষুনি তোমাদের জাদু দিয়ে ঘর বানিয়ে দিচ্ছি, কিন্তু কি দিয়ে দেই বলো তো? এরপর টোনা পলিথিন গুলোর দিকে তাকিয়ে বলে, জলপরি, এই অপ্রয়োজনীয় পলিথিন গুলো দিয়ে আমাদের একটা সুন্দর পলিথিন ঘর বানিয়ে দাও। এতে পরিবেশও দূষিত হবে না, আর আমরা আমাদের থাকার জন্য একটা আশ্রয় পাবো। তোমাদের মাথায় অনেক বুদ্ধি। এই যে নাও তোমাদের পলিথিন ঘর, তোমরা আজ থেকে এই পলিথিন ঘরেই থাকবে। এরপর জলপরি সেখান থেকে চলে গেলে টোনাটুনি সেই পলিথিন ঘরে থাকতে শুরু করে, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়।